পুরো লাইভটা জুড়ে দেখবেন। তো আজকে আমি চলে আসছি আমাদের কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামে। বলতে গেলে আমারই একটা ছোট ভাই, তার সঙ্গে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তো সবার কাছে তার জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছি। তো আসুন ওনার সঙ্গে আমরা কথা বলি, দেখা যাক ওনার কি ঘটেছিল। এটা হচ্ছে ওনাদের বাড়ি। তো হচ্ছে এই মাটির বাড়ি যে দেখতেছেন, এই রুমে ও থাকে। তো দেখা যাক, আসুন। আসসালামু আলাইকুম। তো এটাই হচ্ছে আমাদের ছোট ভাই। ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম। আচ্ছা, ভাইয়ের নাম হাসিবুল ইসলাম। তো ওনার অনেকদিন যাবত এইরকম অসুস্থ। তো আমি রিসেন্টলি একটা ছোট ভাইয়ের মাধ্যমে ওনার খবর পাই। তো আজকে আমি সময় করে একটু এখানে আসলাম। তো আসার পরে ওনার যে অবস্থা, এটা দেখার পরে আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমি ভাবলাম আমার নিজের দিক থেকে আমি যতটা পারি ওনার পাশে দাঁড়ানোর জন্য। তো এটার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা চাইলে ওর পাশে দাঁড়াতে পারবেন। আমরা যে যেটুকু সহযোগিতার হাত ওনার জন্য বাড়াই। তো আসুন ওনার কাছ থেকে শুনি যে ওনার সঙ্গে কি ঘটেছিল। ভাইয়া, তোমার যে অবস্থা, এটা কিভাবে হলো? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু উপরে উঠি। তো ভাইয়া, তোমার যে ঘটনা, এটা কিভাবে ঘটেছিল? আসসালামু আলাইকুম। আমি ঢালাইয়ের কাজে গেছিলাম 2 বছর 7 মাস আগে। গিয়ে আমার ওই ঢালাইয়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এর ফলে আমার ঘাড়ে আঘাত লাগে। তারপর থেকে ডাক্তার আমাকে 24 ঘন্টার ভিতর অপারেশন করতে বলছিল। তো আমার বাবার অল্প কিছু সম্পদ ছিল, তা বিক্রি করে আমার অপারেশন করছে। এরপর থেকে এই দীর্ঘদিন যাবৎ আমার বাবা দিন মজুরি কাজ করে আমার চিকিৎসা চালাছে। এখন আমার শরীরে কয়েকটা ঘা হয়েছে এবং সেগুলোর ভিতর থেকে পচা মাংস বের হয় এবং পচা পানি বের হয়। আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমার এই ঘাগুলোর চিকিৎসা করার কোনো অর্থকড়ি আর আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করছি, আপনাদের যার যেমন সামর্থ্য আমাকে সবাই একটু সহযোগিতা করুন। আমার এই কষ্ট থেকে আমি যেন মুক্তি পাই এবং আমি হালকা ফিজিওথেরাপি দিলে আমি আমার সুস্থতা ফিরে পাবো। কিন্তু অতটা অর্থ আমাদের নাই, আমার বাবার নাই। আপনারা যদি সহযোগিতা করেন, আমি হয়তো আবার উঠে দাঁড়াতে পারবো, হাঁটা চলা করতে পারবো এবং আমি বাঁচতে চাই, আমি সুস্থ জীবন যাপন করতে চাই। এভাবে অসুস্থ থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি এই দীর্ঘদিন যাবৎ ঘরে 4 দেয়ালের ভিতর বন্দি। আমি বাইরে যেতে চাই, সবাই একটু আমার পাশে দাঁড়ান। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তো ভাইয়া, তোমার যে মানে এই ঘটনার পর থেকে তোমার শরীর, মানে এই যে হাত পা, এগুলো কি তোমার মানে উঠে দাঁড়াতে পারো না? না, আমি একদমই বিছানা থেকে উঠতে পারি না। ফিজিওথেরাপি দিলে আমি বিছানা থেকে উঠতে পারবো এবং স্বাভাবিক হতে পারবো, কিন্তু ফিজিওথেরাপি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। তোমার এই দুই পা তুমি নাড়াতে পারো না? না, আমি 2 পা নাড়াতে পারি না। আচ্ছা, এই হাতগুলো অবশ ছিল? হ্যাঁ, হাতগুলো অবশ ছিল। তো তোমার হাতগুলো একটু দেখাও দেখি। এই হাতগুলো এই যে। ভাঙেনি তো? না, আমার শরীরে কোনো জায়গায় ভাঙেনি, শুধু আমার ঘাড়ের মেরুদণ্ডের রগে আঘাত লাগিছিল। মানে যখন তুমি গাড়ির দুর্ঘটনা ঘটে, তখন ওই গাড়ি উল্টে গিয়ে তুমি গাড়ির নিচে চাপা পড়েছিলা? হ্যাঁ, আমি গাড়ির নিচে চাপা পড়ছিলাম, যার কারণে আমার ঘাড়ে আঘাত লাগছিল। আচ্ছা, তো তোমার হচ্ছে রগের কারণে হাতগুলো এরকম হয়েছে? হ্যাঁ, ওই শক্তিদায়ক যে রগ, সে কারণে আমার হাতগুলো এরকম হয়ে গেছে। আগে তুমি এই দুই হাত নাড়াতেই পারতেছিলা না, অবশ ছিল? না, আমি আগে নাড়াতে পারতেছিলাম না। আমার এখন দাদি এবং বাবা একটু তারা হাতগুলো ব্যায়াম করে দিয়ে দিয়ে আমি একটু একটু হাতটা নাড়ান পারি। তোমার দাদি, তোমার মা? হ্যাঁ, মা আমার নাই? দাদি, আমার মা নাই। তুমি মার কথা না বলে দাদির কথা বললা, তো এজন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমার দাদি, আমার মা, উনি আমার সেবা যত্ন করে।
আর তোমার নিজের মা? আমার নিজের মা নাই। ওনার কি হয়েছে? উনি অনেক আগেই চলে গেছে। তাহলে এখন তোমার দেখাশোনা করতেছে তোমার দাদি আর তোমার বাবা? হ্যাঁ, আমার দাদি এবং আমার বাবা। আচ্ছা, উনি হচ্ছে তোমার বাবা। হ্যাঁ, উনি আমার বাবা। তো তাহলে তোমার বাবার কাছ থেকে একটু শুনি। তো আপনার এটা একটু আপনার কাছে নেন। আচ্ছা, আপনার মুখের কাছে নেন। আচ্ছা, তো আপনার আপনার ছেলে যে এরকম হয়েছে কতদিন হচ্ছে এরকম? 2 বছর 7 মাসে, বেশি হইব 7 মাসে। 2 বছর 7 মাস, হ্যাঁ, প্রায় 3 বছরের কাছাকাছি চলে যাচ্ছে বলতে হ্যাঁ। গেলে। তো এতদিন ধরে মানে আপনার যে জায়গা সম্পত্তি এগুলো ছিল এগুলো বিক্রি করে ছেলে চিকিৎসা করছে? হ্যাঁ, আমার বাড়ি ছাড়া আমি সব যেটুকু ছিল, টাকা পয়সা জায়গা জমি আমি সব শেষ করেছি ছেলের জন্য। শেষ করে আর আমার চিকিৎসা চালার মতো আমার আর মানে, পরিবেশ হচ্ছে না। এই জন্যই আমি আপনাদের কাছে আমার ছেলের জন্য একটু তো আপনারা এর এরকম কারো কাছে সহযোগিতা চাননি? আমরা আমাদের কাহালু উপজেলায় তো অনেকেই আছে। আমি ইয়ানুর কাছে গেছিলাম, ইয়ানু বলতেছে দেখো এরকম কোনো পরিবেশ আমাদের এই অফিসের ভিতরে নেই যে আর তোমাকে কার আমরা সাহায্য করব কিংবা ওষুধ বড়ি কিনে দেব। আর কার কার গেছিলেন? আমি সমাজ সেবা কল্যাণ অফিসে গেছিলাম, পৌরসভায় গেছিলাম, উপজেলায় গেছিলাম, চেয়ারম্যান সাহেব বলেছি, বড় বড় নেতা কেতাকে আমি বলেছি। কেউ তারা খালি আপনাকে এখন একই কথাই বলে যে আমাদের ওই রকম পরিবেশ সৃষ্টি নেই। যে আপনারা একটু দয়া করে যদি আমার ছেলের মুখে দিয়ে তাকে একটু যদি সাহায্য করেন, আমার ছেলে দাঁড়াতে পারবে। ডাক্তারে এটাই আশ্বাস দিয়েছে আমাকে। শুধু টাকার অভাবে আপনারা চিকিৎসা চালাইতে পারতেছেন না? হ্যাঁ, আমি দিন মজুর কাজ করি, আমার যে কাজ করে আমার সংসার চালাতে কঠিন অবস্থা, আমি ছেলের চিকিৎসা করবো কিভাবে? এই জন্য আপনার কাছে আমি হাত বাড়াচ্ছি, আপনারা আপনি একটু দয়া আপনি করে আপনি আমার অনেকের ছেলেকে। কাছে গেছেন কিন্তু হ্যাঁ, সহযোগিতা পাননি। কোনো জায়গায় পাইনি আমি। তো এখন আমাদের যেহেতু একটা ছোট ভাইয়ের মাধ্যমে আমার কাছে যে খবরটা গেছে, আমি যে আসছি, আপনি বা আপনার ছেলে ভাইয়া, তোমরা আমার কাছ থেকে কি সাহায্য চাচ্ছ বা কি সহযোগিতা আমি করতে পারি তোমাদের? আমি সাহায্য চাচ্ছি, আমার ছেলের এখন ফিজিওথেরাপি দিলে আমার ছেলে দাঁড়াতে পারবে, কিন্তু আমার অর্থের দরকার, কিন্তু আমার এখন অর্থ সম্পদ কিচ্ছু নেই। যেটুকু ছিল আমি বিক্রি করে ছেলের চিকিৎসা এতদূর পর্যন্ত নিয়েছি, কিন্তু আমি দিন মজুরি কাজ করি আর ওই রকম টাকা আমার হচ্ছে না। এই জন্য আমার ছেলে ফিজিওথেরাপি দিতে পারছি না, আমার ছেলে ওভাবেই পড়ে আছে। আপনারা আচ্ছা, সাহায্য যদি করেন আমার ছেলে দাঁড়াতে পারবে। সহযোগিতা আমি করার কিছুই না, ঠিক আছে? উপরে আল্লাহ তাআলা আছে, উনি হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। আর আমার যে অডিয়েন্স আছে, শুভাকাঙ্ক্ষী আছে, ওনারা দেখতেছে। তো আমি ওনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনি ওনাদের কাছে সহযোগিতা চান, কারণ ওনারাই পারে ভাইয়াটার পাশে দাঁড়াতে। হ্যাঁ, এইরকমই আপনারা যদি, তারা যদি আমাকে একটু সহযোগিতা করে, সহযোগিতা, তাহলে আমার ছেলেকে আমি ভালো করতে পারবো। ডাক্তারের এটা আশ্বাস, অর্থের দরকার, কিন্তু আমার অর্থ নেই। যতটুকু ছিল ততটুকুই শেষ আমার। তো আপনার ছেলে ঘা হয়েছে? হ্যাঁ, আহ আচ্ছা, দেন আমার। আচ্ছা ভাইয়া, তোমার যে ঘা হয়েছে, ঘাটা কি এক জায়গায়? না, আমার ঘা 4 জায়গায় হয়েছিল। এর ভিতরে আমার 2 জায়গার ঘা মানে একটু শুকে গেছে, আর এক জায়গার ঘা সবচেয়ে বড়, ওইটা প্রায় 4 ইঞ্চি প্লাস গর্ত ভিতরে। আর এক জায়গার ঘা একটু ছোট। 4 ইঞ্চি? হ্যাঁ, চার তাহলে তো ইঞ্চি অনেকটা। বেশি গর্ত। তো ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই জন্য ডাক্তার প্রথমে অপারেশন করতে রাজি হয়নি। বলতেছিল যে তুমি ওষুধ খাও, হয়তো সেরে যাবে। কিন্তু আমার ঘাটা ভালো হচ্ছে না। পরে ডাক্তারের কাছে আবার যাওয়া হয়েছে, ডাক্তার আমার ঘাটা অপারেশন করতে চাইছে। এর খরচ প্রায় 70,000 টাকা প্লাস লাগবে, কিন্তু আমার বাবার তো মানে সামর্থ্য নাই। এটা অপারেশন করতে? হ্যাঁ, অপারেশন করতে। আচ্ছা, মানে মোটামুটি তোমার 4টা ঘা, তার ভিতরে 3টা ভালো হয়েছে, শুধু এই একটাই মানে 4 ইঞ্চি ভিতরে গর্ত হয়েছে। হ্যাঁ, 4 ইঞ্চি ভিতরে আচ্ছা, গর্ত। সেটা হচ্ছে তোমার
বাম বাম পায়ে, বাম পায়ের নিচের দিকে। হ্যাঁ, বাম পায়ের আচ্ছা নিচের দিকে, কোমরের পাশে। আচ্ছা, কোমরের পাশে। হ্যাঁ। তোমার দাদি তোমার দেখাশোনা করে অনেক ছোটবেলা থেকে? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকেই। আমার বয়স যখন প্রায় 11 বছর, তখন থেকে আমি দাদির কাছে মানুষ হই। এবং আমার বয়স যখন 17 বছর, তখন আমি ঢালাইয়ের কাজে যাই। এরপরে আমি অ্যাক্সিডেন্ট করি। আমার এসএসসি পরীক্ষা দেওয়াও আমার ভাগ্যে হয়নি। তারপর থেকে আমি বিছানা থেকে উঠতে পারি না। তুমি একদম বিছানা থেকে উঠতেই পারো না? না, আমি বিছানা থেকে উঠতে পারি না। প্রসাব পায়খানা? প্রসাব প্রসাবের জায়গায় আমার ক্যাথেটার দেয়া আছে, এবং পায়খানা আমি বিছানাতেই করি। আমার দাদি সেগুলো পরিষ্কার করে। আর যখন বাইরে যাও তোমার বাবা তোমাকে নিয়ে যায়? হ্যাঁ, আমার বাবা কোলে করে নিয়ে গিয়ে হুইল চেয়ারে বসায়। তারপরে আমার হাত পা বেঁধে বাইরে হয়তো ঘোরাফেরা করায়। এইভাবেই আমার জীবন চলতেছে। আচ্ছা, মূল সূত্রপাত হয়েছিল কোন জায়গায় এই ঘটনার তোমার? এই ঘটনা হয়েছিল বগুড়া জেলার কাহালু উপজেলার সারাই সারাই বাজারের পাশে। আচ্ছা, তোমার হচ্ছে কি কাজে গেছিলা এবং কি কি কারণে তোমার এই দুর্ঘটনা? আমি ঢালাইয়ের কাজে গেছিলাম। মানুষের বাড়ি, ছাদ, মেঝে এগুলো কাজ করতাম। সেই কাজে যাওয়ার সময় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, উল্টে যায়। উল্টে যাওয়ার পরে আমার ঘাড়ে আঘাত লাগে এবং আমার মেরুদণ্ডের রগ চেকা খেয়ে বাঁকা হয়ে যায়। ডাক্তার অপারেশন করছে যে আমার বয়স অল্প, যদি আমাকে উন্নত মানের চিকিৎসা করানো যায় তাহলে আমি সুস্থ হব। কিন্তু আমার বাবার সামর্থ্য নাই, সেই কারণে আমি বিছানাতে পড়ে আছি। তো যাই হোক, আপনারা ওর মুখ থেকে বিস্তারিত সবকিছুই শুনলেন। আসলে খুবই দুঃখজনক। আমি এই ঘটনা শোনার পরে, নিজের চোখে দেখার পরে আমার কাছে এতটাই খারাপ লাগতেছিল, যা বলার ভাষা নেই, প্রকাশও ওইভাবে করতে পারতেছি না। তো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা যে যেভাবে পারবেন, নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন যে ওর পাশে দাঁড়াতে চাচ্ছেন। আর যদি কিছু না পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করবেন। কারণ আপনি না পারলেও হয়তো আপনার শেয়ার করার কারণে অন্য আরেকজন ওর পাশে দাঁড়াবে। তো এভাবে আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করতেছি। তো যেহেতু ওর মা নাই, ওর দাদি আছে, ওর দাদির কাছ থেকেও আমরা একটু শুনে নিই। আপনি হচ্ছেন ওর দাদি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ওই চোলটা মায়ে থুয়ে গেছে, ছোট থেকে লিখে মানুষ মান করেছি। আপনি বলেন। মানুষ মান করেছি ওই চোলটা নিয়ে খুব কষ্ট পাইছি বাবা। আমি আমার যা আনা ছানি মানি আসলো, চোলক নিয়ে সম্পূর্ণ বেচে কিনে চলে চিকিৎসা করছে না, ভালো করার জন্য ওই চোল আমার এতই অনুরোধ করছে যে আমি না উঠে নেড়া পারি যান। তো সেই জন্য আপনাকে কাছে না আমি কোনো কিছু রান্না সাহায্য চাচ্ছি বাবা। দয়া মর্জি করে ওই ছেলে রান্না মুখের দিকে তাকায়ও। ছেলের একটা ঘাও হচ্ছে, বিছনে থাকা মোটা পেশাব সম্পূর্ণ করি আমারও শরীর ভালো লয়। আমি আনা বেঁচে থাকতে চোরটা না সুস্থ যদি হলো হয়নি, তা আল্লাহর কাছে আমি খুব আশা কর্ণ হয়নি। তো সেই জন্য আমি আপনাদের কাছে এই অনুরোধ করেছি, আল্লাহ জান তোমাকে ভালো করে। আর চলো জান আল্লাহ রহমতে ভালো হয়ে যায়। আর পয়সা করি কোনো কিছুই নাই, এই বাড়ি ছাড়া, এই ঘর ছাড়া আর কোনো চলেন আমার কিছু নেই। দিন মজুরি চল আমার খাটে, তিনটে মানুষ খায়। আর ওষুধ বড়ি কেনার পয়সা করি নাই দেখে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি বাবা। আর কোনো রকম চিকিৎসা করে পারিচ্ছে না, আমি কি করবো? সেই জন্য আপনাকে কাছে আনার অনুরোধ করেছি, দুটো হাত পাও ধরেছি বাবা, তোমরা আনা ছেলের আনা মুখের দিকে তাকাইও বাবা। দেখো কোনটিও যায়নি বাবা সাহায্যের জন্য। দু একজনক পছন্দ আছে সব ভোটের মধ্যে এমপি টেমপি করে ওই আসে, কেউ 2000, কেউ 4000, 1000 নিকে করে দিচ্ছে। মেলা মানুষের এমপি করে পাও হাত ধরেছি, কারু বারু করেছি। মোশারফেরও আমি খুব করেছি, আমাকে দেয়নি বাবা কিছু। ওনারা কি জানে এই ঘটনাটা? জানি, ওর ওর কাছে এসে দেখেও গেছে।
দেখেও গেছে ওরা, এসে দেখে 4,000 টাকা দিয়ে গেছিল। আমাকে ওকে একজন লোক বলেছিল যে ওই ওকে ছেলেকে কাছে যায় তুমি অনুরোধ করো, হয় কিছু লাখখানিক টাকা দিতে পারে ওই ছেলেগুলো, তোমরা তাহলে ঢাকা বিলে যাও, যাই চিকিৎসা করো, থেরাপি দিও, তাহলে চুলটা ভালো হয়ে যাবে। তো যাই মেলা কারুবারু করছে, হাত পা ধরেছি বাবা, তাও দেয়নি। ওলে সব সাতকার লোকেরা ছেলেরা এসে ওই চলক দেখে 4,000 টাকা দিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ সে শুধু এই 4,000 টাকাই পাইছেন ওর সহযোগিতার জন্য। হ্যাঁ আর আপনাদের যা যা জায়গা সম্পত্তি এগুলো ছিল এগুলো বিক্রি করে ওর চিকিৎসা হ্যাঁ, করছেন, মেলা এই তো? টাকা চিকিৎসা করছে। তো এগুলো হচ্ছে ওর রিপোর্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ রিপোর্ট। এত অনেকগুলো তো, এই ঢাকা হইতে আর বগুড়া হইতে সম্পূর্ণ report। এগুলো তো অনেক 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 পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ। করছেন, অনেক টাকা গেছে, তাই না? বহু টাকা গেছে। যা আসলো জমা জমি আসলো, ঘরে ভাত ভূত হচ্ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা অনেক এক মধ্যবিত্ত নিঃস্ব। ফ্যামিলি, বলতে গেলে ছেলে চিকিৎসা করে ওরা এখন নিঃস্ব হয়ে গেছে। তো ওনাদের একটাই আবেদন আপনাদের কাছে, বলতে গেলে হাত জোর করে আবেদনটা আমি ওনাদের পক্ষ হয়ে জানাচ্ছি। ওনারা তো বলছেই, কান্নাকাটি করতেছে, আপনারা সবাই একটু ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো এই রিপোর্ট গুলো নিয়ে দেখা যাক। আসলে অনেকে ভাবে যে ভিডিও হয়তো বা আমরা করি, এরকম কিছুই না। ভাইয়ার বেঁচে থাকার আসলে আগ্রহ আছে। সে একটা মানুষ যখন বলে যে আমি বাঁচতে চাই, এই কথা বলার পরে যদি সে টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা যায়, এর থেকে দুঃখজনক তার পরিবারের কাছে আর কিছুই হতে পারে না। আমরা বাংলাদেশে কোটি কোটি মানুষ বসবাস করতেছি, যদি 1 টাকা করেও দিয়ে ওর পাশে দাঁড়ায় তাও অনেক। আমি মনে করি যে সবাই সবাই, আমি হাজার হাজার টাকা চাচ্ছি না, লাখ লাখ টাকা চাচ্ছি না, যদি 1 টাকা করেও আপনারা দেন, 1 লাখ মানুষ দিলেও 1 লাখ টাকা, এই টাকা ওর যে ঘাটা হয়েছে এই অপারেশন করার জন্যই লাগবে 70,000 প্লাস, তাই না ভাইয়া? হ্যাঁ, 70,000 টাকা প্লাস। ওর মনোবল, ওর এই মনোবল আছে যে ও বারবার বলতেছে আমি বাঁচতে চাই, আমাকে বারবার বলতেছে আপু আমার পাশে একটু দাঁড়ান, সহযোগিতা করেন, আমি সবার কাছ থেকে 2 হাত পাতে ভিক্ষাই চাচ্ছি। কি আর বলার, এর থেকে মানে মর্মান্তিক আর কোনো কিছুই হয় না। তো আপনারা দেখলেন, আর ওর যে ঘা হয়েছে, ওর এরকম অবস্থা, এগুলো আমি আপনাদের পরে ভিডিও আরো থাকবে, এগুলোতে অবশ্যই নিয়ে আসব। আর এখন বলতে গেলে ওর শরীরটাও খুবই খারাপ। কিছু খাইতে পারো ভাইয়া? না, আমি খাওয়া দাওয়া করতে পারি না, ঘা হওয়ার কারণে ওখানে ব্যথা করে, অনেক কামড়া, এই কারণে আমার গায়ে জ্বরই বেশি থাকে, প্রায় সময় আমার গায়ে জ্বর থাকে, এই কারণে আমি খাওয়া দাওয়া করতে পারি না। আচ্ছা, ডাক্তার তোমাকে আশ্বাস দিছে যে তুমি যদি ভালোভাবে চিকিৎসা করো তুমি সুস্থ হবা? হ্যাঁ, ভালোভাবে চিকিৎসা করলে আমি সুস্থ হব, নিজে হাঁটাচলা করতে পারবো, কিছু না হলেও অন্তত আমি লাঠি ধরে হাঁটাচলা করতে পারবো, এতটুকু ডাক্তার আমাকে বলছে। আপনারা সবাই একটু সাহায্য করেন, আমি বাঁচতে চাই। এইভাবে আমি 4 দেওয়ালের ভিতর থেকে থেকে আমার অনেক কষ্ট হয়, আমি বাইরের আলো বাতাসও খুব একটা দেখতে পারি না। যদি সপ্তাহ অন্তর শুক্রবারে আমার বাবা কাজ থাকে না, সেই দিন আমাকে হয়তো একটু বের করে, এই শুক্রবারই শুধু আমি বাইরের আবহাওয়া দেখতে পারি, এছাড়া সারা সপ্তাহ আমি ঘরের ভিতর শুয়ে থাকি। এই কথাগুলো শুনলে বুক ফেটে যায়, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তো তার বাচ্চার হাহাকার, আর আমাদের কাছে একটাই আবদার করতেছে যে আমরা যে যেভাবে পারি তার পাশে দাঁড়াই। তো আমি আপনাদের এইটার আপডেট দিতেই থাকবো। আর আমার দিক থেকে, আমি আমার অডিয়েন্সের দিক থেকে, যেগুলো প্রবাসী ভাইরা আছেন বাইরের দেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন, আজকে আমি একদম ব্যতিক্রম একটা মানবতার ভিডিও করে আপনাদের পাশে সাহায্যের হাত মানে হাতটা বাড়াইছি। আপনারা কেউ নিরাশ করবেন না। আপনারা যদি চান আমি ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করে দিব, কিন্তু দয়া করে কেউ একজন আপনারা ওর পাশে দাঁড়ান। কারণ এভাবে একটা মানুষকে কি বলবো আমি, মানে সেইগুলো বলার ভাবতেই চাচ্ছি না। কারণ ওর এমন একটা কথা বলছে যে আমি বাঁচতে চাই, এর উপর আর কি হতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এবং আপনারা সবাই ওর পাশে থাকেন।
ওর বাবা মা নাই, দাদি আছে, দাদিরও বয়স হয়ে গেছে, উনিও অসুস্থ মানুষ, তারপরেও এভাবে ওকে সহযোগিতা করতেছে, সবসময় বিছানায় প্রসাব পায়খানা চলতেছে। তো কি বলবো, উনিও বয়স হয়েছে, আমরা একটু চেষ্টা করি ওনার পাশে থাকার। ভাইয়া, তোমার আর কি কিছু বলার আছে? না, সবাই, আমি বাঁচতে চাই, আমার বয়স খুবই অল্প, এই অল্প বয়সে এই হয়ে আমি চার দেওয়ালের ভিতর বন্দি থাকি। আপনাদের সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, সবাই একটু আমাকে সহযোগিতা করুন, অন্তত নিজের চলাফেরাটা করে পারলে আমার কষ্টটা কমে যাবে। সবাইকে শেয়ার করুন। সবাই একটু আমাকে সাহায্য করবেন এবং সবাই ও ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের জন্য হয়তো আমার আমার পাশে কেউ দাঁড়াবে, আমি সুস্থ হতে পারবো এবং আমার বাঁচার আশাটা ফিরে আসবে। আপনাদের সহযোগিতা এবং আল্লাহর ইচ্ছায় আমি হয়তো বেঁচে যাব। সবার কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। অন্তত আমি আপনাদের ছোট ভাই, সবার বয়সের ছোট, আমার বয়স খুবই কম, সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, এই অনুরোধটাই আপনাদের কাছে আমি করলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম, পরবর্তীতে আবার আপডেট জানাবো। এখন আজান দিচ্ছে যেহেতু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।